বাঙালির গৌরবের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা বাঙালির প্রাণের উৎসবে রূপ নিয়েছে। সারা বছর বইমেলার জন্য অপেক্ষায় থাকেন লেখক, পাঠক, প্রকাশক থেকে সাধারণ জনতা। আসসালামু আলাইকুম। ইবিএন গ্রুপের আয়োজনে একুশে বইমেলায় ইবিএনদের প্রকাশিত বই নিয়ে বিশেষ লাইভ একুশে বইমেলা 2021 টিভি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি শাম্মী আক্তার অন্তরা। আজকের এই অনুষ্ঠানে আমরা 3 জন অতিথিকে আমাদের সাথে পেয়েছি। আমি একে একে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। প্রথমেই থাকছে খায়রুজ্জামান খান সানি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। সাজ্জাদ হোসেন, ফোকলোর স্টাডিজ বিভাগ এবং সালেহ ফুয়াদ আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগ। আমাদের আজকের এই আলোচনায় অনুষ্ঠানে আমি শুরুতেই চলে যাচ্ছি খায়রুজ্জামান খান সানি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের কাছে। আচ্ছা, আমরা জানি আমাদের এবারের বইমেলায় আপনার একটি বই প্রকাশিত হয়েছে। তো আমরা জানতে চাইবো কি ধরনের বই এবং কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম। আপু, আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি আপু। আচ্ছা, এবারের বইমেলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। শুরুতে আমরা প্রসঙ্গে চলে যাই। জি, এবারে প্রশ্নের উত্তরটি বলুন ভাইয়া। আচ্ছা, এবারের বই 2021 অমর একুশে বইমেলায় আমার প্রথম এবং একক উপন্যাস বের হচ্ছে। নাম হচ্ছে কনিনিকা। পুস্তক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে 26শে মার্চ 2021। আর বর্তমানে হচ্ছে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটি পেন্ডুলাম প্রকাশনীর 448 নম্বর স্টলে। আর এটি হচ্ছে সমকালীন উপন্যাস। জি, আচ্ছা, আপনার বইয়ের নাম হচ্ছে কনিনিকা। এর নামকরণের পেছনে কোনো কি ঘটনা আছে? মূলত এটা আমি লেখা শুরু করছি ছোট একটা গল্প লিখবই চিন্তা করে, কিন্তু আস্তে আস্তে যখন আমি দু একটা পর্ব আকারে যখন পোস্ট দিই তখন সাড়া পাচ্ছিলাম এমন ভাবে, আমি গল্পটা এমন ভাবে ফুটিয়ে তুলতে পারছিলাম যেটা পাঠকের মনে সাড়া দিচ্ছিল। তো সেখান থেকে চিন্তা করলাম না, এটা আমি আর একটু কন্টিনিউ করি, কিভাবে আর একটু ভালো করা যায় সেইভাবে চেষ্টা করতে করতে হচ্ছে নামটা ঠিক করি। প্রথমেই কনিনিকা একটা শব্দের অর্থ হচ্ছে চোখের তারা। তো একটা গল্পে কিভাবে একজনের আবির্ভাব ঘটলো, তারপরে সে কিভাবে চলে গেল, তার চোখের তারা হয়ে থেকে গেল, আমি এইটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সেইভাবে হচ্ছে নামকরণ করা কনিনিকা, এর বাইরে আর কিছু নেই। তো কনিনিকা সেখান থেকে নামকরণ করা। আচ্ছা, ভাইয়ার উপন্যাসের বিষয়বস্তুটা কি আমরা কি জানতে পারি? আচ্ছা, উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে ধরেন সমকালীন কিছু প্রেক্ষাপট তুলে ধরছি। আমার ক্যাম্পাস লাইফটা তো এখন মাত্র শুরু হয়েছে, আমি সেভাবে ক্যাম্পাসে থাকতেও পারিনি, 1.5 মাস ছিলাম। তো সেইখানেরও কিছু স্মৃতি তুলে ধরেছি। তারপরে হচ্ছে ক্যাম্পাস গল্পের মূল কথা যদি বলতে চাই তাহলে বলতে গেলে বলা যায় শুধু একটা ভুল বা সঠিক এর দাঁড়িপাল্লায় জীবনের সব গল্প তো পরিমাপযোগ্য না। কিছু কিছু গল্প আমাদের জীবনের বাঁকে থেকে যায়, আবার কিছু অপ্রকাশিত থাকে, অব্যক্ত থাকে। আমি সেই কথাগুলো বলার চেষ্টা করছি আমার নিজের মতো করে। আবার হঠাৎ করে একটা মানুষ আমাদের জীবনে যখন আসবে, কি কতটা পরিবর্তন ঘটবে, এক সময় সেই ভুলের কেমন অনুশোচনা জাগাবে, আবার কতটা প্রশান্তির বর্ষণ ঘটাবে, এই পারিপার্শ্বিক দিক, তারপরে ওই ভুলটা কিভাবে সংশোধন করা যায়, এগুলা তুলে ধরার চেষ্টা করে গল্পটা মূলত সাজানো।
আর কনিনিকা হচ্ছে গল্পের নায়িকার মূল চরিত্র, যেটা এইখানে সে কি নায়কের জীবনে এসেছিল, সে কি নায়ক কি কনিনিকাকে পেয়েছিল বা পায়নি, এমন কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি গল্পটা পড়ার পরে সবাই বুঝতে পারবেন কি হয়েছিল না হয়েছিল। তো নতুন একটা আচ্ছা, অনুভূতির দিক সৃষ্টি করবে আশা করছি এটা। তো আমরা কি জানতে পারি মানে আছে না অনেক বিষয় যে ধরেন প্রেম বলেন বা যুদ্ধ বা বিভিন্ন বিষয় নিয়ে আপনার উপন্যাস লেখা হয়ে থাকে সাধারণত, আমরা যেটা জানি। তো আপনি এত বিষয় থাকতে এটাকে কেন বেছে নিলেন? আমি একটা চেষ্টা করছি, আমি হচ্ছে কবিতা লিখতাম, তো প্রথম দিকে কবিতা লেখার পাশাপাশি হচ্ছে ছোট গল্প লিখতাম, ওইভাবে বড় গল্প লেখার সাহস হয়নি। তো কবিতার একটা ছাপ কেন যেন সব জায়গায় থেকে যেত, তো আমি সেখান থেকে কবিতা আর গল্প দুইটা একটা মিশ্রণ যেভাবে ঘটানো যায় কাব্যিক উপন্যাস ধরনের, আমি ছন্দের মতো করে লেখার চেষ্টা করেছি অনেক কিছু। তো সেভাবে লেখার চেষ্টা। আর সব দিকে এখনো আমার ওইভাবে তো জ্ঞান অতটা হয়নি, তো সেভাবে আমি চেষ্টা করছি যতটা করা যায়। তো আমি এই জিনিসটা বেছে নিলাম আমার জীবনের কিছু ঘটনার সাথে মিল রেখে। আমি তো একবারে কাল্পনিক লিখেছি, আবার ধরেন 20% হচ্ছে বাস্তবতা দিয়ে লিখেছি। ক্যাম্পাসের যেটা বললাম আমার জীবনের থেকে ঘটে যাওয়া বা পারিপার্শ্বিক দিক থেকে তুলে ধরা কিছু স্মৃতি আছে, সেগুলা তুলে ধরার চেষ্টা করেছি। এই দিক থেকে হচ্ছে আমি সমকালীন প্রেক্ষাপটটা বেশি গুরুত্ব দিয়েছি। আচ্ছা, তো আমরা জানি যে একসময় শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আমরা হুমায়ুন আহমেদের স্যারের কথা বলতে পারি যে নামকরা ঔপন্যাসিক আর কি। সেই সময় থেকে পাঠকদের কাছে উপন্যাস বিষয়টা ছিল একটি মানে খুবই জনপ্রিয় বিষয়। কিন্তু বর্তমানে উপন্যাসের জনপ্রিয়তা ঠিক কমে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? উপন্যাসের জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে আমি মনে করি না, কারণ আমি উপন্যাসের জনপ্রিয়তা দেখতেছি। আমি একেবারে নতুন, আমার বইয়ের যেভাবে সাড়া পাচ্ছি, আশা করি বিগত দিনে আমি আরো পাবো। তো সেই হিসাবে তো মনে হচ্ছে না জি উপন্যাসের অবশ্যই। পাঠক কমে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তো ভাইয়া, আচ্ছা, লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি লিখে যেতে চাই। কবিতা লেখার পাশাপাশি কলাম লিখছি, প্রবন্ধ লিখছি, এরপরে উপন্যাস শুরু করলাম। আপাতত আমি উপন্যাস আরো কয়েকটা শুরু করছি, সেইভাবে লিখতে চাচ্ছি। তো যতদূর যাওয়া যায় ততদূর যাব। তার এমন চিন্তা ভাবনা যাতে না আসে যে আমি আর একটু আরেকটু চেষ্টা করলে আরেকটু ভালো করতে পারতাম, এই চিন্তা কখনো যেন না আসে। আমি চেষ্টা করতে চাই, আরো চেষ্টা করে যাব, এই চিন্তায় থাকতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এবারে আমরা চলে যাব সাজ্জাদ হোসেন ভাইয়ার ধন্যবাদ। কাছে। ভাইয়া, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবারের বইমেলায় আপনার একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি কি সম্পর্কে এবং কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে যদি আমাদেরকে জানান। আচ্ছা, প্রথমেই ইবি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সালেহ ফুয়াদ। এছাড়া উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখক খায়রুজ্জামান খান সানি। আপনি তো উপস্থিত আছেনই, শাম্মী আক্তার। জি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইবিএন গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই বলে নিই, এই লাইভটার জন্য বেশ আগ্রহের সঙ্গে আমি অপেক্ষা করছিলাম। যাই হোক, আজকে সেই অপেক্ষার পর শেষ হয়েছে। আপনি জানতে চাইলেন আমার বই সম্পর্কে, আসলে কোন প্রকাশনা থেকে প্রকাশ হয়েছে এবং বইয়ের মূল থিমটা আসলে কি। আমার বইটা একটা ছোট গল্প গ্রন্থ। সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আমি এটা সাবমিট করেছিলাম একটা পাণ্ডুলিপি প্রতিযোগিতায়, জলকথা প্রকাশ কর্তৃক আয়োজিত একটি পাণ্ডুলিপি প্রতিযোগিতা। এবং সেই প্রতিযোগিতা থেকেই মূলত এই বইয়ের পাণ্ডুলিপি আসলে বিজয়ী হয়েছিল। বর্তমান বই মেলায় চমন প্রকাশের 270 নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। আর বইটি সম্পর্কে যদি বলতে চাই, 10টি ছোট গল্পের সমন্বয়ে আসলে বইটিকে সাজানো হয়েছে। চেষ্টা করেছি যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা প্লটে রচনা করবার জন্য। এখানে রয়েছে প্রেম,
অবজ্ঞা, নেশার মরণ, সামাজিক অবহেলা, সংস্কৃতি, এছাড়াও অদৃশ্য আত্মার কান্নাবিলাস। আচ্ছা, এর সামনে আগে কি কোনো বই প্রকাশিত হুম, হয়েছে নাকি এটাই প্রথম? 2019 সালে আহ, গল্পকার আয়োজিত একটি ছোট গল্প প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমি একটি গল্প সাবমিট করি এবং সৌভাগ্যক্রমে সেই প্রতিযোগিতাও আমি আসলে বিজয়ী হয়েছিলাম, এবং সেই বইটি আহ সেই সেই গল্পটি একটি বইয়ের জন্য নির্বাচিত হয়েছিল, এবং 10 থেকে 12 জন যে প্রতিযোগী সিলেক্টেড হয়েছিল এবং তাদের যে গল্পগুলো সেগুলোর সমন্বয়ে আসলে একটি যৌথ গল্প গ্রন্থ হলুদ প্রেম ও নীল বেদনার গল্প প্রকাশিত হয়েছিল 2019 সালে। মূলত সেটাই আমার প্রথম যৌথ গল্প গ্রন্থ একক হিসাবে। এটি প্রথম এবার 2021 সালের 21-এ ওমর 21-এ গ্রন্থমেলায় শরীরী অশরীরী বেদনা গল্প গ্রন্থটি। আচ্ছা, তো হ্যাঁ, কেমন লাগছে এবারের বই মেলা? আহ এবারের বই মেলাটা আসলে হয়ে হয়ে করেও আসলে আহ হয়ে উঠেছে বলতে বলতে পারি। আমরা প্রথম দিকে ভেবেছিলাম যে বইমেলা হয়তো হবেই না, তারপরে কিছুটা আশ্বাস, বিভিন্ন প্রকাশনা থেকে আন্দোলনও হয়েছিল, তারা ব্রিফিংও করেছিল, সাংবাদিক সম্মেলনও করেছিল। তারা তাদের দাবি ছিল যাতে আম, এই যে আমাদের ঐতিহ্য প্রতি বছর 21শে ফেব্রুয়ারি মাসে 21শে ওমর 21শে বইমেলার যে আয়োজন, সেটি যাতে সবাই উপভোগ করে, সবাই একসঙ্গে হয় প্রতিবারের ন্যায়। কিন্তু আমরা জানি করোনা ভাইরাসের কারণে সবাই বিপাকে ছিল, এবং আহ, বাংলাদেশ সরকার এই সময়টাকে 1.5 মাস পিছিয়ে নিতে বাধ্য হয়েছিল। তারপরেও এই সময়ে এসে মনে হচ্ছে যে আহ, একটু পরিপূর্ণতা হলে ভালো হতো মনে হয়। মাসখানেক যদিও সময় পেয়েছি, কিন্তু বাস্তবতার কারণে আসলে সময় দিতে পারিনি। আমার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের প্রেক্ষাপট থেকে বলছি, দিতে পারিনি ওভাবে। হয়তো বেশ কিছু সমস্যা ছিল। করোনা ভাইরাস এটা তো একটা প্রবলেম, যদিও আমাদের কাছে এখন করোনা ভাইরাস বলতে কিছুই নেই, তারপরেও একটা ব্যাপার থেকেই থাকে। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি। গত পরশুদিন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম উম সকালবেলা। তো সন্ধ্যায় পৌঁছিয়ে শুনি যে গতকাল থেকে মানে আজকে থেকে হচ্ছে লকডাউন। গত পরশু আচ্ছা, দিন গিয়েছিলাম, দুঃখিত। তো তার সেই লকডাউনের কথা শোনার পরেই আসলে আমার কাছে মনে হয়েছে যে বাড়িতে ফিরে আসি। তো সেই ক্ষোভ, সেই কষ্ট নিয়ে বাড়িতে ফিরে আসি। বইমেলায় সেভাবে যাওয়া হয়নি। অনেকেই বলেছিল ভাইয়া দেখা করবে, অনেক পাঠক সেভাবে আহ, সময় হয়ে ওঠেনি তাদের সঙ্গে দেখা করার জন্য। তো সব মিলিয়ে বলতে পারি যে একটা কষ্টকর ব্যাপার আমার জন্য, কারণ ও একদিন গিয়েই না থেকে চলে আসাটা এটা আসলেই দুঃখজনক। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, করোনা পরিস্থিতির জন্য আমাদের ক্যাম্পাস তো বন্ধ দীর্ঘদিন। তো প্রতি বছর 21শে বইমেলায় আমাদের ক্যাম্পাস থেকে বইমেলার আয়োজন করা হয়, তো এবছর মিস করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই বইমেলাটাকে মিস মিস করছি। কেননা আমাদের যতদূর সম্ভব বইমেলাটা হয় বৈশাখে। তো বৈশাখে 3 দিন ব্যাপী বইমেলা হয়, এবং প্রতি বছরই আমি আমার ডিপার্টমেন্ট থেকে স্টলে থেকেছি। এই 3 বছর মনে হয় আমি টানা প্রতি বছরই স্টলে 3 দিন সময় দিয়েছিলাম, এবং খুবই একটা আনন্দের ঘন পরিবেশ এই সময়টাতে বিরাজ করে। সে একটা বলা যেতে পারে ইবিয়ানদের জন্য একটা একটা মিলন স্থান আর কি আমাদের এই বই ও বিজ্ঞান প্রযুক্তি মেলা। এক পাশে আমাদের বইয়ের স্টল থাকে, এক পাশে থাকে সাংস্কৃতিক মঞ্চ, আবার রাস্তার এপাশেই থাকে বিজ্ঞান মেলা। আসলে সব মিলিয়ে যে একটা একটা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটাকে খুব বেশি মিস করছি এবার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। তো আমরা জানি যে আমাদের গ্রুপ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনার কবিতা আবৃত্তি করতে দেখা যায়। তো কবিতা নিয়ে কোনো প্ল্যান আছে কিনা ভবিষ্যতে, বই লেখার বা এরকম কিছু? কবিতার ক্ষেত্রে যদি বলতে হয়, আমার যতগুলো কবিতা লেখা হয়েছে আলহামদুলিল্লাহ, সেইগুলো নিয়ে একটা আসলে পান্ডুলিপি করা যেতে পারতো। কিন্তু আহ, আমার কাছে মনে হয়েছে যে
কবিতা দিয়ে তো সবাই শুরু করে আসলে। হাতে খড়িতে লেখালেখির হাতে খড়িতে প্রথমেই আর কি অনেকেই কবিতা দিয়ে শুভ সূচনাটা আসলে করে। আমি চেষ্টা করেছি যে একটু ব্যতিক্রম করা যায় কিনা। এই জন্য ছোট গল্প গ্রন্থে হাত দেওয়া, এবং গল্প গ্রন্থ বেশ একটা দীর্ঘ সময় ধরে যদিও লিখছি, তারপরও বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমি আলোচনা করি, কবিতার কবিতার বই প্রকাশ হচ্ছে, কিন্তু কবিতার ওইভাবে লেখক পাঠকের হাতে পৌঁছে দিতে পারছে কিনা এটা কিন্তু সন্দিহান। প্রথমেই একটা আমাদের কাছে মনে হয় যে কবিতার বই, ওটা তো আমিও লিখতে পারি। সে কাব্যগ্রন্থ লিখছে, ও 2-4 লাইন আমরাও লিখে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। তো 20-30টা কবিতা হলে একটা বই উঠিয়ে দেওয়া যায়। তো এরকম অনেকের মনোভাব থেকে থাকে, কিন্তু কবিতার যে একটা ভাবমূর্তি, কবিতার যে একটা সুর, কবিতা যে মনের খোরাক, এটা কিন্তু আম, অবহেলা করবার বা এটাকে নেগলেক্ট করার কোনো উপায় নেই। তো আমি সেই জায়গা থেকে চেষ্টা করব আমার কাছে যে কবিতাগুলো ভালো লাগে পাঠকের কাছে এবং শ্রোতার কাছে, যেগুলো মনোমুগ্ধকর মনে হয়, চেষ্টা করব ভবিষ্যতে সেগুলোকে একটি 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 মলাটবদ্ধ করা যায় কিনা, একটি পাণ্ডুলিপি করা যায় কিনা। আমি অবশ্যই ভবিষ্যতে এটা চিন্তা করব। শাম্মী, শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ভাইয়া আমাকে কি আপনাকে। শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নেটওয়ার্ক জনিত কোনো আচ্ছা, সমস্যা হচ্ছে না তো? তাহলে আমি ডাটা কানেকশন অন করতাম। না না, ইটস ওকে। আচ্ছা ভাইয়া, এবারে আমরা চলে যাচ্ছি সালেহ ফুহাদ ভাইয়ার কাছে। ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া, আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমি ইবিতে পড়াশোনা করেছি, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ। আমার এখন ছিল 13-14। আমার বাড়ি হচ্ছে সিলেটে। ক্যাম্পাসে ছিলাম, লালন শাহ হলে ছিলাম। লালন শাহ হলে গত 1 বছর হয় হল ছেড়েছি, মানে আমার পড়াশোনা শেষ হয়েছে, এরপরে এখন ঢাকা আছি। খুব ভালো লাগছে আজকে যে অনেকদিন ক্যাম্পাস থেকে দূরে, সরাসরি ক্যাম্পাসের আড্ডা হচ্ছিল না ক্যাম্পাসের সবার সঙ্গে। আশা করি এই আজকের এই লাইভটা একটা আড্ডার মতো হয়ে উঠবে। আয়োজকদের প্রথমেই ধন্যবাদ দিতে হচ্ছে। সারা পৃথিবীতেই মানুষ, খুব কম সংখ্যক মানুষ বই পড়ে, মানে তুলনামূলক অন্য কাজে জড়িত থাকে মানুষ অনেক বেশি, বিনোদনের সঙ্গে জড়িত থাকে, কিন্তু বইটা পড়ে কম। সেই কম সংখ্যক মানুষ নিশ্চয়ই আজকের লাইভেও বইয়ের প্রতি আগ্রহী নয় যারা, তারা নিশ্চয়ই আসবে না। কম সংখ্যক মানুষ আসবে, দেখবেন যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ। আমার এই বই মেলায় আমার একটা বই আসছে, মানে হচ্ছে এটা ভাইয়া, একটা নতুন আপনার সংস্করণ আসছে, বইটা গ্রন্থের প্রথম নাম, প্রকাশিত হয় নামটা আমাদেরকে যদি জানান, সর্বশেষ প্রকাশিত গ্রন্থের আমার নাম। বইয়ের নামটা হচ্ছে, হ্যাঁ, আর বইটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা, ওটার নাম হচ্ছে জি, দেখতে পাচ্ছি। সালমান রুশদি ও মিছিলের রাজনীতি। সালমান রুশদি
আচ্ছা, আমরা দেখে নিলাম ভাইয়ার প্রকাশিত সকল বইগুলো। অসাধারণ প্রচ্ছদ। বইগুলোর প্রচ্ছদ নিয়ে যদি কিছু বলতে চান ভাইয়া। আমার যে তিনটা বইয়ের প্রচ্ছদ দেখলেন সে তিনটা বইয়ের প্রচ্ছদই ধ্রুব এসের করা। ধ্রুব এস আচ্ছা, হচ্ছে বাংলাদেশের ধরা হয় প্রধানতম প্রচ্ছদ শিল্পী হিসেবে, আপনারা সবাই জানেন। জি। ধ্রুব এসকে সবাই প্রচ্ছদ শিল্পী হিসেবে চেনেন। ওনার বাড়িও সুনামগঞ্জ, ঘটনাক্রমে আমার বাড়িও সুনামগঞ্জ। আচ্ছা, জানানো হচ্ছে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আসলে সবাই কি শুনতে পাচ্ছেন না? মন্তব্য করলেন কথা যাচ্ছে। একটু নয়েজ হচ্ছিল মনে হয়, একটু বেঁধে যাচ্ছিল। ফ্যানটা বন্ধ করলে মনে হয় সাউন্ড ভালো হবে। আচ্ছা, তিনটা বইয়ের প্রচ্ছদই আমার করেছেন ধ্রুব এস, আর একটা বইয়ের প্রচ্ছদ আমার বন্ধু, এর নাম হচ্ছে নওয়াজ মারচান। এটা মূলত দেখতে পাচ্ছেন, মূল লেখক যিনি মৌলানা ওয়াহিদুদ্দিন খান, ভারতীয় পণ্ডিত, ওনার নিজের ছবি দিয়ে আমি বইটা করেছিলাম। এটা আমার প্রথম বই, বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 2017 সালে প্রথম প্রকাশিত হয়। তারপর এটার আরো দুইটা এডিশন গিয়েছে, এবারে এটা হচ্ছে থার্ড এডিশন। এডিশন মানে মুদ্রণ না, সংস্করণ। তো এটা বইটার প্রেক্ষাপট নিয়ে আমি একটু বলতে চাই। এটা হচ্ছে 2013 সালে, 2014 সালে, বিশেষ করে 13 সালে এসে বাংলাদেশে একটা বেশ জোরদার একটা আন্দোলন ছিল, শাহবাগ এবং শাপলা দুটা জোরদার আন্দোলন ছিল। সেখানে একটা প্রেক্ষাপট ছিল যে ধর্মকে যদি কেউ আঘাত করে, ব্লগে তখন ব্লগাররা ধর্ম নিয়ে লিখছিলেন, অন্যান্য বিষয় নিয়েও লিখছিলেন। তখন আমরা বাংলাদেশে দেখতে পাই কিছু ব্লগারদেরকে অ্যাটাক করা হয় এবং মেরে ফেলা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্লগের মাধ্যমে গালাগালি করেছেন, সেই জন্য তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই চিন্তা থেকে তাদেরকে মেরে ফেলা হয়। যারা মারে পরবর্তীতে আদালতের মাধ্যমে প্রমাণিত হয় যে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র, অন্যান্য ইউনিভার্সিটির ছাত্র, এইরকম। আমি যেহেতু ধর্মতত্ত্বের ছাত্র, আমার মাথায় সেই চিন্তাটা আসে যে কেউ যদি ধর্মকে আঘাত করে তাহলে তাকে কি মেরেই ফেলতে হবে? ইসলাম আসলে কি বলে? আমি যেহেতু ধর্মতত্ত্বের ছাত্র, আল হাদিস ইসলামে পড়ি, তো ধর্ম কি বলে সেটা একটু অনুসন্ধান চালাই। সেই জায়গা থেকে আমি নিজে পড়াশোনা শুরু করি যে এটাকে আরবিতে বলা হয় শাতমে রাসূল, অর্থাৎ রাসূলকে গালি দিলে কি হয়, যেটা আমরা আন্তর্জাতিক আইনে দেখে ব্লাসফেমি ল, ব্রিটিশ ল আছে, ব্লাসফেমি ল বলা হয়। এটার আসলে বিধানটা কি, এবং সেটা খুঁজতে তখন আমি কুষ্টিয়া শহরে মেসে থাকি। তখন পড়াশোনা শুরু করি যে আসলে কি আছে এটার ব্যাপারে। পড়াশোনা করে আমি যেটুকু দেখি সেটা হচ্ছে কোনোভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখা যায় না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকা অবস্থায় তাকে প্রচুর অ্যাটাক করা হয়েছে। তাকে শারীরিকভাবে অ্যাটাক করার কথা আমরা সবাই জানি। তাকে নানানভাবে মারা হয়েছে, নানানভাবে আঘাত করা হয়েছে, শারীরিকভাবে করা হয়েছে, তাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে, এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অপমান বলা হয় যেটাকে, সেটা কিন্তু আমরা দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ঘটনা ইত্যাদি ঘটনা দিয়ে তাকে অপমানিত করা হয়, নানানভাবে আঘাত তাকে করা হয়। কিন্তু একটি ঘটনা পাওয়া যায় না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার কারণে তিনি কোনো মানুষের মৃত্যুদণ্ড দিয়েছেন বা কাউকে মেরেছেন, এরকম ঘটনা পাওয়া যায় না ইতিহাসে, সেটা প্রমাণিত। সেই জন্য আমি একটা পাণ্ডুলিপি গুছাই যে এইটার উত্তর এটা হতে পারে, এরকম একটা বই লেখা লেখা যেতে পারে। পাণ্ডুলিপি গোছাতে গিয়ে এক পর্যায়ে আমার মনে হয় যে আমার পরিচয়টা আসলে কি, আমি একটা বই লিখবো, সেই বইটা পাঠকের কাছে তো পৌঁছতে হবে। আমার তো সেই ফিগারটা হয় নাই যে এই বইটা আমি লিখলে সালেফত নামে কেউ চিনবে আর সেই বইটা পড়বে। আমার মাথায় তখন এইটা ছিল। আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যেহেতু এ ধরনের সমস্যা আরো আগেও ছিল, এখনো আছে, সামনে থাকতে পারে, সেই জন্য একটা বই লেখা হোক এবং সেই বইটা পাঠকের কাছে গিয়ে ব্যাপকভাবে পৌঁছুক। সেই জন্য আমি খুঁজতে থাকলাম যে বড় কোনো ফিগারের লিখিত বই অনুবাদ করা যায় কিনা। আমার পাণ্ডুলিপিটা আমি সরাই রাখলাম। তো খুঁজতে খুঁজতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একজন প্রজ্ঞাপান আলেম, ওনার নাম হচ্ছে মৌলানা ওয়াহিদুদ্দিন খান। তিনি আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কার পেয়েছেন, দিমিয়ার্গাস ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পাইছেন,
ভারতের রাজীব গান্ধী অ্যাওয়ার্ড পাইছেন, পদ্মভূষণ পাইছেন, এইবার পদ্মবিভূষণ পাইছেন। পদ্মবিভূষণ বলা হয় ভারতের সর্বোচ্চ বেসামরিক দ্বিতীয় খেতাব, এটা ইনি পেয়েছেন। বেশ, ওনার 2 শতাধিক বই আছে। তো ওনার বইগুলো বিশ্বের নামকরা ইউনিভার্সিটি গুলোতে পড়ানো হচ্ছে, অনেক ভাষায় অনুবাদ হচ্ছে। দুঃখজনক ভাবে বাংলায় ওনার বইও নাই, বাংলায় বাজারে ওনার কোনো বই নাই। তো আমার মনে হলো যে এটা ইন্টারেস্টিং বিষয়, এবং একদম বিষয়ে আমি যে বিষয়টা খুঁজছিলাম সেই বিষয়ের উপর সেই বইটা। তো সুতরাং আমি সেটাকে অনুবাদে হাত দিলাম, এবং অনুবাদ মূল ভাষাটা ছিল উর্দু, সেই উর্দু থেকে আমাকে অনুবাদ করতে হয় বইটা। বইটার হচ্ছে 175 পৃষ্ঠা, মোটামুটি একটা বড় বই, 175 পৃষ্ঠার বই। সেই বইটা চৈতন্য প্রকাশনী প্রকাশ করে, এবং রীতিমতো প্রথম বইমেলাতে যখন আসে 2017 সালে আমি উপস্থিত হলেও আমি চেয়েছিলাম বড় ফিগার, পরিচিত কেউ, যদিও ওয়াহিদুদ্দিন খান বড় ফিগার, কিন্তু বাংলাদেশে একদম অপরিচিত ছিলেন, ওনাকে কেউ চিনত না বাংলাদেশে, নানা কারণে চিনত না, এখানে এক ধরনের রাজনীতি ছিল সেজন্য চিনত না। তো আমি নিয়ে আসার পর বেশ আলোচনা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস এবং শেষ পর্যায়ে মৃত্যুর আগে জাতীয় অধ্যাপক ছিলেন আনিসুজ্জামান স্যার। আনিসুজ্জামান স্যার নিজে বইমেলায় এসে বইটা খুঁজে নিয়ে পড়েছেন। এটা আমার জন্য একটা বড় ব্যাপার ছিল। আমার মতো একজন অনুবাদকের প্রথম বই বেরোচ্ছে, সেটা আনিসুজ্জামান স্যার এসে বইমেলাতে খুঁজে বইটা কোথায় আছে সেটা খুঁজে উনি নিয়ে যাচ্ছেন। সেই ধরনের অনেক সাপোর্ট পেয়েছি। আবার বইটা প্রকাশ হওয়ার পরে অনেক ধরনের বাজে অবস্থার মধ্যে পড়তে হয়েছে। বইটা এক ধরনের মানে এটার যে থিওরি, অর্থাৎ কাউকে মারা যাবে না, তাকে ইগনোর করতে হবে প্রয়োজনে, কোনো কথার বদলে কথা দিয়ে জবাব দেওয়া যায়, প্রমাণের বদলে প্রমাণ হাজির করা যায়, কিন্তু কেউ ইসলাম ব্যাপারে কিছু বললো তাই তাকে মেরে ফেলবেন সেটা যেহেতু হবে না, এই বক্তব্য দেয়। এর উল্টো বক্তব্য দেওয়ার মানুষও সমাজে আমাদের এখানে আছে বলেই তো মানুষকে হত্যা করছে। তো তারা আমাকে নানান ধরনের হুমকি ধমকি দিয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আমি সাপোর্ট পেয়েছি নানা জায়গা থেকে। বইটার প্রথম বই মেলাতে শেষ হয়ে যায়। তারপর আমার প্রকাশক সিলেটের ছিল, সে চৈতন্য প্রকাশনী প্রকাশনী আবার সেটা রিপ্রিন্ট করে 2018 সালে। তারপর 19 সালে 20 সালে বইটার প্রিন্ট হয় নাই। এইবার আবার ঐতিহ্য প্রকাশনী, ঢাকার বড় প্রকাশনী, এটা তারা বইটা প্রকাশ করেছে। এটা হচ্ছে আমার প্রথম বই, এই বইয়ের গল্প। এরপরে আমি যে বইটা করি সেটা হচ্ছে ইন্তেজার হোসেন নামে পাকিস্তানের একজন রাইটার আছেন, ওনার গল্প নিয়ে আমি হচ্ছে সামনে নিয়ে আসি। ইন্তেজার হোসেন বাংলাদেশে এর আগে বাংলা ভাষায় অনুবাদ হয় নাই, আমি প্রথম অনুবাদ করি, বাংলা ভাষায় নিয়ে আসি বইটা। তো এটা ইন্তেজার হোসেনকে নিয়ে আসার কারণ হচ্ছে, ইন্তেজার হোসেন এমন একজন লেখক যিনি পাকিস্তানের নাগরিক ছিলেন, ডনে লেখালেখি করতেন, সাংবাদিক ছিলেন বিখ্যাত, কিন্তু ইনি আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দিয়েছিলেন, এবং বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন দিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে উনি পাকিস্তানের সরকারের হাতে নানাভাবে কুণ্ঠিত হয়ে থাকতে হতো সরকারের কাছে তাকে। তো ওনার স্বরটা, গলার কথার ভঙ্গিটা, স্বরটা একটু ভিন্ন, সেই জন্য আমি এটা অনুবাদ করেছিলাম। ওনার গল্পগুলো সিম্বলিক, সিম্বলিক মানে হচ্ছে সরাসরি উনি যেভাবে ঘটনার পর ঘটনা গল্পের এটা ঘটছে ওটা ঘটছে এভাবে বলে যান না, উনি হচ্ছে চিহ্ন দেন, ঠিক আছে, সিম্বল তৈরি করেন, সিম্বল তৈরি করে বক্তব্য উনি দেন গল্পের মধ্যে। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই শক্তিশালী গল্পকার। ওনাকে অস্ট্রেলিয়া সরকার তাদের বিশেষ নাগরিকত্ব দিয়েছে শুধু ওনার গল্পের কারণে, শক্তিশালী কারণে। ইন্তেজার হোসেন 2013 সালে ম্যান বুকার শর্ট লিস্টেড হয়েছেন তার একটি উপন্যাসের কারণে। তো ম্যান বুকার পান নাই, কিন্তু শর্ট লিস্টেড ছিলেন, 4 নাম্বার হয়েছিলেন। তার গল্পের বইটা আমি প্রথম অনুবাদ করে নিয়ে আসি বাংলাদেশে। এই বইটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্ট মাস্টার্সে পাঠ্য তালিকাভুক্ত আছে এখন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ এই বইটা থেকে সিলেক্টেড কয়েকটা গল্প ওরা উর্দুতে পড়াচ্ছে, কিন্তু এটাকে সহায়ক গ্রন্থ হিসেবে রাখছে, অনুবাদ বাংলাটা ওরা দেখে, ঠিক আছে। এই 2টা বিশ্ববিদ্যালয়ে বইটা পড়া হচ্ছে। মানে যে আমার সফলতা হচ্ছে, ইন্তেজার হোসেনকে বাংলাদেশে কেউ অনুবাদ করে নাই, আগে বাংলাদেশের মানুষ চিনতো না, সেই বইটা এখন বিশ্ববিদ্যালয়ে ইন্তেজার হোসেনকে পড়ানো হচ্ছে, এটা হচ্ছে আমার জন্য বড় প্রাপ্তি ছিল।
তো ইন্তেজার হোসেনের এই 7টা গল্প ছিল, এখানে 7টা গল্প দিয়ে একটা বই ছিল। গল্পগুলোর আকার বড়, মানে ছোট গল্প হলেও সেই গল্পগুলো অন্তত 5,000 ওয়ার্ড 4,000 ওয়ার্ডের কম না, এক একটা গল্প বড় গল্প থাকে। তো এই বইটা করি, এই বইটা করার পরে আমি আরেকটা বই করি। এটা হচ্ছে সাদাত হাসান মান্টুকে সবাই চিনে, লেখালেখি যারা করেন তারা সবাই চেনেন। আপনারা হয়তো নন্দিতা দাসের মুভিটা দেখেছেন, মান্টু, নওয়াজুদ্দিন সিদ্দিকী যেটা নাম চরিত্রে অভিনয় করেছে, মান্টু চরিত্রে অভিনয় করেছেন। নন্দিতা দাস আমাদের ঢাকাতেও এসেছিলেন বাংলা একাডেমিতে, আমরা ওখানে সরাসরি মুভিটা দেখেছিলাম। তো মান্টু ছিলেন দেশভাগের শিখার এক দুর্ভাগ্য নিয়ে জন্ম নেওয়া একজন লেখক, ঠিক আছে। উনি নিজে সরাসরি তার বইটাতে বলেছেন যে আমি আগে ছিলাম ভারতের মানে অখণ্ড ভারতের একজন রাইটার মান্টু, সাদাত হাসান মান্টু, আর এখন হচ্ছে আমি খণ্ডিত পাকিস্তানের মান্টু, ঠিক আছে। যে পাকিস্তানকে আমি চিনতাম না, যে পাকিস্তানে আমি এর আগে কোনোদিন আসি নাই, যে পাকিস্তানে ব্রিটিশ সরকারের নির্দেশে আমি একবার এসেছিলাম, সেই পাকিস্তানে এখন আমি, আমার পরিচয় সেই পাকিস্তানের এখন আমি রাইটার। খুবই দুঃখ নিয়ে উনি জীবন ওনার কেটেছে। মান্টুর গল্প প্রায় সবাই জানে। তো সাদাত হাসান মান্টু তখন আমেরিকাকে সম্বোধন করে কিছু চিঠি লিখেছিলেন। আসলে চিঠি না, চিঠির ফর্মে গদ্য এবং গল্প, ঠিক আছে। তো সেইটা 7টা চিঠি আছে, সেই 7টা চিঠির কাহিনীটা খুব ইন্টারেস্টিং। আমেরিকান এমবেসি থেকে ওনাকে এসে বলা হয়, মান্টু সাহেব আপনি তো পাকিস্তানের বা উর্দু ভাষার সবচেয়ে জনপ্রিয় রাইটার, প্রভাবশালী লেখক আপনি, হচ্ছে আমরা আমেরিকান এমবেসি থেকে আমরা হচ্ছে একটা ম্যাগাজিন বের করব, সেই ম্যাগাজিনে আপনি আমাদেরকে একটা লেখা দেন। তো মান্টু বলছেন আমি তো বাবা উর্দুতে ছাড়া লিখি না, আমি তো হচ্ছে ইংরেজিতে লিখতে পারবো না, তোমাদের ওখানে তো আমার লেখার কথা না, ঠিক আছে। ওরা বললো না 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 মান্টু সাহেব আপনি হচ্ছে উর্দুতেই লেখা দেন, আমরা উর্দু লেখাটাই ছাপবো, ঠিক আছে। তো মান্টু বললেন ঠিক আছে উর্দু লেখা ছাপবা, তাহলে ঠিক আছে তোমরা আমাকে হচ্ছে 200 রুপি দিতে হবে এক একটা লেখার বিনিময়ে। তো ওরা তো অবাক, মাত্র 200 রুপি? ওরা বললো 200 রুপি কি বলেন, 500 দেই, ঠিক আছে 500 নেন, 500 ন্যূনতম 500 রুপি নেন। মান্টু বললেন না না অসম্ভব, আমি হচ্ছে 200 রুপির বেশি নিব না। শেষ পর্যন্ত ওনাকে 300 রুপি দিয়ে রাজি করানো হয় এবং মান্টু বলেন যে ঠিক আছে 300 নিচ্ছি, 300-র বেশি যদি দাও তাহলে আর হবে না। ওইভাবে উনি হচ্ছে তাদের সাথে এগ্রিমেন্টে যান, ওরা 300 রুপি দেয়। সাদাত হাসান মান্টু চিঠি লিখছেন। চিঠি কি? চিঠিটা খুবই ইন্টারেস্টিং। চিঠিতে উনি এইভাবে শুরু করতেছেন, আমেরিকাকে হচ্ছে আঙ্কেল স্যাম বলা হয়, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমেরিকার আরেকটা নাম আঙ্কেল স্যাম বা ইউএস, আঙ্কেল আঙ্কেলের ইউ, স্যামের এস, ইউএস, ঠিক আছে, আঙ্কেল স্যাম বলা হয়। এটার পিছনে একটা ঘটনা আছে আঙ্কেল স্যাম বলার, সেদিকে না যাই। তো আঙ্কেল স্যামকে সম্বোধন করে উনি মজার মজার চিঠি লেখেন। চিঠিগুলো থাকে আমেরিকাকে খোঁচা দিয়ে, তীব্র খোঁচা, ঠিক আছে, ব্যঙ্গাত্মক এবং সাম্রাজ্যবাদ আমেরিকা যেভাবে দেশে দেশে ছড়াইয়া দিচ্ছে, দখল করছে এবং একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ লাগাইয়া দিচ্ছে, সে পেছন থেকে আমরা যেটা বলি না সাপ সর্প হয়ে দংশন, এবং আবার সেটাকে সেই আবার সারাইতে যায় ডাক্তার হয়ে, একই রকম ভাবে আমেরিকার ভূমিকা সেটা উনি তুলে ধরছেন ওনার লেখাগুলোর মধ্যে। একটা এরকম আছে যে চাচা স্যাম আঙ্কেল আপনি দেখেন, আপনি তো আমাদেরকে নানান ভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, পাকিস্তানকে, ভারতকেও সাহায্য সহযোগিতা করতেছেন, এক কাজ করেন আপনি তো হচ্ছে ভারতে যে জামা কুর্তা আছে এই কুর্তাগুলো আপনার দেশ থেকে কোনো কোনো কুর্তা আসে, তো ঠিক আছে ওদেরকে কুর্তা দিচ্ছেন, আপনি কি পাজামা বানান না, আপনি পাজামা আমাদেরকে পাকিস্তানকে দিয়েন, ঠিক আছে, আপনার এই পাকিস্তানি ভাতিজাকে পাজামা দিয়েন, তাহলে মজা হবে, ওরা হচ্ছে আপনার কুর্তা পরে আর আমরা হচ্ছে আপনার পাজামা পরে লড়াই করব, ঠিক আছে, একই দেখা যাচ্ছে জামা, লড়াই হবে কুর্তা আর পাজামাতে, পাঞ্জাবিতে পাজামাতে, এইরকম তীব্র ভাবে আঘাত করতেন। আরেকটা ইন্টারেস্টিং ইয়া ওনার একটু অংশ বলি, চিঠির মধ্যে আছে যে আমাদের দেশে আমরা দেখি পেশাব মানে আমরা পেশাব করার পরে এক শ্রেণীর মানুষ হচ্ছে ঢিলা ব্যবহার করেন, ঠিক আছে, বা টিস্যু ব্যবহার করে সেটা হচ্ছে হাঁটাহাঁটি করেন। তো এইটা নিয়ে তীব্র খোঁচা দিচ্ছেন সাদাত হাসান মান্টু। মান্টু বলতেছেন আঙ্কেল স্যাম, চাচা চাচা আমেরিকা আপনি একটা কাজ করেন, আপনার এই ভাতিজাকে তো আপনি খুব স্নেহ করেন, আর আমি থাকতেছি এই পাকিস্তানে পড়ে আছে, এখানে আমার এমন একটা দৃশ্য দেখতে হচ্ছে যে দৃশ্য দেখলে আমি পাচ্ছি না,
এইদিকে কিছু মানুষ হচ্ছে বা পেশাব করার পরে ওরা বাজারের মধ্যে হাঁটাহাঁটি করে তারপরে এসব পরিষ্কার হয়। তা আপনি এক কাজ করেন, আপনার রাষ্ট্র থেকে একটা ছোট্ট একটা বোমা আমাকে দিবেন, সেই বোমাটা নিয়ে আমি পেছনে পেছনে গুলোর পেছনে যাব, তারপর বাজারের মাঝখানে গিয়ে টাস করে একটা বোমা মেরে দিব, ওরা পুড়ে জলে ছাই হয়ে যাবে, আমিও মুক্তি পাবো। ঠিক আছে, এই ধরনের খোঁচা দিতেন, সাম্প্রদায়িক গোষ্ঠীকে খোঁচা দিতেন, আবার হচ্ছে সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে খোঁচা দিতেন। ওনার এই বইটাতে ভাসানের কথা আছে, সোহরাওয়ার্দীদের নাম সরাসরি বইটাতে আছে। সেই সাদাত হাসান মান্টুর সেম চাচাকে লেখা মান্টুর চিঠি নামে ওই বইটা আমি করেছিলাম। আর একই আগে দেখেছেন যেটা হচ্ছে বাস্তি, ইমতিয়াজ হোসেনের এটা একটা উপন্যাস, এই উপন্যাসটা মেন বুক শর্ট লিস্টেড হয়েছিল। এই বইটার কারণেই হচ্ছে ইমতিয়াজ হোসেন বিশ্বব্যাপী বেশ আলোচিত ছিলেন। এই বইটার খুব ইন্টারেস্টিং গল্প, পাকিস্তানি লেখক, কিন্তু বইটার একটা বড় অংশ হচ্ছে ঢাকাকে নিয়ে লেখা। অর্থাৎ বইটার একটা চরিত্র একটা পরিবার তিনটা ভাগ হয়ে যায়। মূলত তাদের বাড়ি থাকে ভারতে, কিন্তু দেশভাগের কারণে 47-এ তাদেরকে চলে যেতে হয় পাকিস্তানে। আরেকটা অংশকে চলে যেতে হয় হচ্ছে পাকিস্তানে চলে আসতে হয়, সেই পাকিস্তান আবার ভেঙে যায় 71-এ এসে, ভেঙে যাওয়ার কারণে বাংলাদেশ হয়, পাকিস্তান হয়, ভারত, তিনটা রাষ্ট্র হয়ে গেল, যেটা মূলত একটা রাষ্ট্র ছিল অখণ্ড ভারতে। তো এখানে একটা পরিবারকে উনি তিনটা রাষ্ট্র হিসেবে ভেঙে যাওয়া তিনটা রাষ্ট্রের মধ্যে দিচ্ছেন আর কি চরিত্র। তো পরিবারের একটা অংশ থাকে ভারতে, দিল্লিতে, আর একটা অংশ লাহোরে, আর একটা অংশ ঢাকাতে থাকে। এই যে দেশভাগের কারণে একটা পরিবার তিন জায়গায় বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের ভেতর যে যন্ত্রণা, তাদের যে প্রেম, সেগুলো যে খণ্ড বিখণ্ড হয়ে যায়, তাদের যে মিলন হইতে পারে না, এর ভিতরে যে রাজনীতিগুলো চলে, সেই সবগুলো এই উপন্যাসের মধ্যে তুলে নিয়ে আসেন। এই উপন্যাসের মধ্যেও সিম্বলিজম আছে, প্রতীকবাদ আছে, প্রতীকী ভাবে অনেক কিছু বলে যান উনি। তো এই বাস্তিটাও প্রকাশিত হয় ঐতিহ্য প্রকাশনী থেকে 2020 সালের বই মেলাতে। আমার চারটা বই ঐতিহ্য প্রকাশনী থেকে এখন পর্যন্ত প্রকাশিত। জি ভাই, আমরা শুনলাম বিস্তারিত এবং অনেক ভালো লাগলো আপনার অভিজ্ঞতা গুলা শুনে। আচ্ছা ভাইয়া, আমরা কি জানতে পারি যে সাহিত্যের এতগুলো ধারা থাকতে আপনি অনুবাদ গ্রন্থকে কেন বেছে নিলেন? আচ্ছা, হ্যাঁ, এটা দুইটা কারণ। সহজ কারণ যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু শুরুতে বলেছি যে আমি পাণ্ডুলিপি রেডি করছিলাম। প্রথম বইটা আমার সালমান রুশদি মিচেলের রাজনীতির যে বিষয়ে লেখা, একই বিষয়ে হচ্ছে আমি পাণ্ডুলিপি রেডি করছিলাম, তৈরি ছিল আমার পাণ্ডুলিপি। কিন্তু আমার তখন মনে হয়েছে যে আমি ছোট ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার পরিচয় নাই, এই পরিচয় দিয়ে এই বিষয়টাকে কভার করা যাবে না। সেই জন্য আমি হচ্ছে অনুবাদ করলাম, এবং এই অনুবাদটা এত বেশি মানে আমাকে এত বেশি মানুষের কাছে পৌঁছে দিল, এবং মানুষ হচ্ছে অনুবাদটাকে খুবই পছন্দ করে ফেললো, ফলে প্রকাশকরা হচ্ছে আমাকে খুঁজলো এবং খুঁজে ধরতে লাগলো যে আপনি হচ্ছে আমাদেরকে অনুবাদ দেন বলা শুরু করলো। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে এরপরের বইটা আমার অনুবাদ হয়ে গেছে। কিন্তু বই আমার সবগুলো অনুদিত হলেও মৌলিক লেখা আছে, কিন্তু সেগুলো বই হয়ে আসেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে অনুবাদের দিকে আমার আগ্রহ আসলেই বেশি। এর কারণ হচ্ছে আমি মূলত পড়তে চাই, পড়ার আনন্দটা আমি নিতে চাই। সবকিছু লেখার আনন্দের আগেও পড়ার একটা বড় আনন্দ আছে। একজন অনুবাদক, আমি যে এই বাস্তি অনুবাদ করলাম, বাস্তি যে উপন্যাসটা কি দারুণ উপন্যাস, সেটা একজন পাঠক এটা অনুদিত বইটা পড়ে যে আনন্দ পাবে, তার চেয়ে বেশ কয়েক গুণ বেশি আনন্দ, মজা কিন্তু আমি অনুবাদ করতে গিয়ে পেয়েছি। কারণ অনুবাদ আমি লাইন টু লাইন খুঁটিয়ে পড়েছি, তারপর সেটার ব্যাকগ্রাউন্ড কি আছে সেগুলো খুঁজে তালাশ করে বের করে নিয়ে এসেছি, এনে তারপর তো অনুবাদ করতে হয়, এর ভিতর অনেক কিছু পড়া হয়ে যায়। অনুবাদক এখানে মানে মূল লেখক এখানে কি, ক্যারিসমাটিক মুন্সিয়ানাটা তার কি এখানে আছে, সেগুলো তথ্য তালাশ করতে বেশ ইন্টারেস্টিং লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে বাংলা ভাষায় হচ্ছে অনুবাদ খুব কম। আপনি ইতিহাসের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে কোনো জাতি বা ভাষা সমৃদ্ধ হতে হলে সেই ভাষায় প্রচুর অনুবাদ হতে হয়। ঠিক আছে, আপনি দেখবেন যে ইউরোপিয়ানরা বা গ্রিকরা, এরা যে এত সমৃদ্ধ, বা আগের যে এরা যে এত সমৃদ্ধ, এখন এরা যে সারা পৃথিবীটাকে চালাচ্ছে,
কেন? তাদের যে এত গবেষণা আছে, বাংলা ভাষায় আপনি গুগলে সার্চ দেন একটা বিষয়ে, বাংলা ভাষায় কন্টেন্ট পাবেন না। ইংরেজিতে সার্চ দেন প্রচুর কন্টেন্ট, আরবিতে সার্চ দেন প্রচুর কন্টেন্ট, কিন্তু বাংলা ভাষায় আপনি একটা বিষয়ে সার্চ দেন পাবেন না। কেন? এর কারণ হচ্ছে বাংলা ভাষায় সেই সব বিষয়গুলোর উপরে লেখা হয় নাই। লেখা হতে হলে আগে অনুবাদ হয়ে আসতে হবে। অনুবাদ হয়ে আসলে সেই বিষয়টার সাথে আমাদের একটা বিষয়ের সাথে পরিচয় ঘটে, তারপর সেই বিষয়ের উপর অন্যরা লিখতে উদ্বুদ্ধ হয়। কিন্তু বাংলা ভাষার খুব দুর্বল অবস্থা, অনুবাদ নাই। ঠিক আছে, আপনি দেখবেন যে ইরাকে যে বাইতুল হিকমা, ঠিক আছে, যে তৈরি করেছিলেন, সেই বাইতুল হিকমা থেকে যে অনুবাদগুলো হয়েছিল সেইগুলো গ্রিকরা আবার অনুবাদ করে নিয়েছিল। গ্রিকদেরও অনুবাদ করে বাইতুল হিকমা প্রচুর অনুবাদ করেছে, এরিস্টটলকে অনুবাদ করেছেন। ঠিক আছে, তারপরে আবার ইবনে সিনার লেখাগুলো ইউরোপিয়ানরা আবার অনুবাদ করেছে, করে তারা এগুলো দ্বারা সমৃদ্ধ হয়েছে। ফলে এখন আমরা অ্যারাবিয়ানরা বা আমরা যারা আছি, ইবনে সিনার একটা পাণ্ডুলিপি আমরা খুঁজে পাই না, নাই। কিন্তু এরিস্টটলকে বোঝার জন্য সব সূত্র ইবনে সিনা থেকে ব্যবহার করতেছে ইউরোপীয়রা। এর কিভাবে হচ্ছে? যদি অনুবাদ না হয় নিজের ভাষায় আপনি জ্ঞান চর্চা করতে পারবেন না। আমরা এক একজন এক একটা বিষয়ে পড়তেছি এই জায়গায়, ঠিক আছে, আমি হাদিস নিয়ে পড়তেছি, আরেকজন ফোকলোর নিয়ে পড়তেছেন, আরেকজন আরেকটা বিষয় নিয়ে হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তেছেন। আপনারা দেখেন, খুঁজে হাতের কাছে দেখেন আপনার যে পড়ার বিষয় আছে, সেই পড়ার বিষয়গুলোতে বাংলা কন্টেন্ট কতটুকু আছে আর ইংরেজিতে আপনি কতটুকু পড়ার বিষয় পাচ্ছেন। প্রচুর ইংরেজিতে। এর কারণটা কি? আগে তারা সমৃদ্ধ হয়ে গেছে। আপনি এগুলো যখন এখন বাংলায় অনুবাদ করবেন, করার পরে আরেকজন সহজে পড়তে পারবে, বাংলা বুঝতে পারবে, তখন সে আবার লেখার দিকে উদ্বুদ্ধ হবে। আমার উদ্দেশ্য ছিল সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যেগুলো অনুবাদ হয়ে থাকে লিটারেচার, সেগুলো দেখা যাচ্ছে ইংরেজি থেকে অনুবাদ হচ্ছে, প্রচুর ইংরেজি থেকে অনুবাদ হচ্ছে। কিন্তু আমাদের যে প্রাচ্যের ভাষা কিন্তু সমৃদ্ধ, আরবি সমৃদ্ধ ভাষা। প্রাচ্যের ভাষাগুলো থেকে অনুদিত বই পুস্তক আমরা পাই না। প্রাচ্যের লিটারেচার সম্পর্কে আমরা জানি না, ইউরোপের লিটারেচার সম্পর্কে জানি। ইউরোপের লিটারেচার সম্পর্কে আমরা, যেহেতু ইংরেজি আমাদের সহজ একটা ভাষা, ইংরেজি আমরা সবাই জানি, কিছু না কিছু জানি, সেজন্য আমরা ইংরেজি জানবো। কিন্তু আমি যেহেতু উর্দুটা জানি, আরবিটা জানি, এই জন্য আমি ভাবলাম যে এই লিটারেচার গুলোর সাথে বাঙালি পাঠকদের একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। সেই জন্যই হচ্ছে আমি ইন্তেজার হোসেনকে বাংলাদেশে অনুবাদ করে নিয়ে আসি। আমার অনুবাদের পরে এখন ইন্তেজার হোসেন আরো অনুবাদ হচ্ছে, অনেকে আরো অনুবাদ করছে, বই বের হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা জানি অনুবাদে বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল অতীত ছিল। যেমন ধরেন লাইলি মজনু, ইউসুফ জুলেখা, পদ্মাবতী, এরকম অনেক আমরা উপন্যাস আমরা পড়েছি যেগুলো অনুবাদ গ্রন্থ থেকে আসছে। তো আপনার কি মনে হয় যে অনুবাদে যে আমরা যে, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যাঁ। অনুবাদ সাহিত্যের ভবিষ্যৎকে আপনি আপনার দৃষ্টি থেকে কিভাবে দেখছেন? ভবিষ্যৎকে, আচ্ছা, আমি আসলে এই ব্যাপারটার সাথে একমত না যে অনুবাদের একটা খুব সমৃদ্ধ অতীত আমাদের নাই। হ্যাঁ, ক্লাসিক বইগুলোর কোনো কোনো ক্লাসিক বইয়ের অনুবাদ আমাদের হয়েছে, যে বইগুলো উল্লেখ করেছেন এগুলো অনুবাদ হয়েছে, কিন্তু বিশ্ব সাহিত্যের আরো অনেক বড় ভান্ডারটাই রয়ে গেছে অনুবাদের বাইরে, সেগুলো অনুবাদ আমাদের হয় নাই। অথচ সেগুলো আমাদের অনুবাদ হওয়া উচিত ছিল আরো অনেক আগেই। ধরেন বাংলাদেশেরই আজকে হচ্ছে 50 বছর উদযাপন আমরা করছি, বাংলার তো আরো অনেক আগের, তাই না? শুধু বাংলাদেশেরই আমরা 50 বছর উদযাপন করছি, স্বাধীনতা 50 বছর উদযাপন। তো এই 50 বছরে যদি আপনি হিসাব করেন যে এই ঢাকার সাহিত্যে অনুবাদ কতটুকু হয়েছে, খুবই হতাশাজনক ভাবে দেখবেন যে খুবই হতাশাজনক। এটা খুব বেশি সমৃদ্ধ ইতিহাস আমাদের নাই। ভবিষ্যতে কি হবে সেটা আমি আসলে পুরোপুরি বলতে পারছি না। ভবিষ্যতে অনেকেই এখন অনুবাদের দিকে আসছেন, অনুবাদ করছেন, কিন্তু সেটা হচ্ছে যে অনুবাদগুলো হচ্ছে সেগুলো যেটাকে বলা বলা হয় বাজারে প্রচুর বিক্রি হয় এমন ধরনের জিনিস অনুবাদ হচ্ছে, ফিকশন অনুবাদ হচ্ছে। তো এই বাজারে
খুব বিক্রি হয় যেগুলো, সেগুলো অনুবাদ হবে, সেটা মন্দ কিছু না, ভালো। কিন্তু ক্লাসিক যে সাহিত্য সেটা এখনো অনুবাদের আহ, ভালো জায়গায় পৌঁছে নাই, এবং আমাদের হচ্ছে ভালো অনুবাদক নাই। সত্য কথা হচ্ছে আমাদের ভালো অনুবাদক নাই, এটা আমাদেরকে মানতে হবে। ভালো অনুবাদক না থাকার কারণে বাংলাদেশের একটা বড় পাঠক শ্রেণীকে আপনি দেখবেন, আপনি অনুবাদের বই হাতে দিয়ে দেন, দেওয়ার পরে অনুবাদ না পড়েই আগেই বলবে না 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 অনুবাদ পড়বো না। ঠিক আছে, কেন অনুবাদ পড়বে না? কারণ অনুবাদে দাঁত বসানো যায় না, পাথরের মতো শক্ত। অনুবাদক যে কি অনুবাদ করেন সেটা সে নিজে জানেন না, ফলে অনুবাদ পড়ে বোঝা যায় না। পাঠকের অভিযোগ থাকে অনুবাদ পড়ে আমি বুঝি না, কি জিনিস লিখলো সেটা আমি বুঝি না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে অনুবাদক ভালো নয়, ভালো অনুবাদক নয়। যিনি অনুবাদ করছেন তিনি হয়তো যে ভাষা থেকে অনুবাদ করছেন সেটা ভালো জানেন, তাই অনুবাদের সাহস করছেন, অনুবাদ হচ্ছে। কিন্তু যে ভাষায় অনুবাদ করছেন সেটা ভালো জানেন না, অর্থাৎ তিনি ইংরেজি ভালো জানেন কিন্তু বাংলা ভাষার সাহিত্য ধারা সম্পর্কে ওনার জানা নাই, ফলে উনি ভালো বাংলায় অনুবাদ করতে পারেন না, সহজ করে অনুবাদ করতে পারেন না। ঠিক আছে, এটা ওনার সমস্যা হয়। অথবা কেউ হচ্ছে ভালো বাংলা জানে কিন্তু যে ভাষা থেকে অনুবাদ করছে সেই ভাষাকে জানে না ভালোভাবে। সেই ভাষা শুধু জানলেও হয় না, ভাষার যে জায়গা যে অঞ্চলের অনুবাদ করছে সেই অঞ্চল সম্পর্কেও ধারণা রাখতে হয়। আপনি একজন পাকিস্তানি রাইটারের অনুবাদ করবেন, তো আপনাকে পাকিস্তানের রাজনীতি, পাকিস্তানের পরিবেশ, পাকিস্তান কি অবস্থা চলছে এখন, সেই প্রেক্ষাপট আপনার অবশ্যই জানতে হবে, নতুবা আপনি অনুবাদে পা পিছলে যাবেন। আপনার ভারতের বই অনুবাদ করবেন, ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট জানতে হবে, মানে সমকালের অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে। অনুবাদ একটি কষ্টসাধ্য ব্যাপার, এটা খুব সহজ কিছু না। এই জন্য ভবিষ্যতে তরুণ বা আমাদের অনেক বন্ধু বান্ধব এখন অনুবাদ করছেন, সেটা যদি উৎসাহিত করা হয় তাহলে অনুবাদের ভবিষ্যৎ ভালো হতে পারে। কিন্তু যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে অনুবাদের ভবিষ্যৎ ভালো নয়। আমরা আসলে আমাদের কপাল খারাপ ধরতে হবে। আচ্ছা, আমরা আপনার কথা থেকে এটা বুঝলাম যে অনুবাদ করলেই হবে না, অনুবাদ করতে হলে তার জন্য যথাযথ এবং যোগ্য অনুবাদক হতে হবে, যার জন্য আচ্ছা, পাঠক আমি সমাজ আমি আপনাকে ধীরে ধারণা ধীরে। দেই, এটার ব্যাপারে আচ্ছা। ধারণা দেই যে এই যে ইংরেজি অনুবাদটা, এটার যে বাস্তব বাংলা অনুবাদ দেখছেন, এটা কিন্তু ম্যান বুকার শর্ট লিস্টেড হয়েছিল। এটার ইংরেজি অনুবাদক যিনি, উর্দু থেকে যিনি ইংরেজি করেছেন, একজন মহিলা, তিনি হচ্ছে কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি ইংরেজি করতে গিয়ে অনুবাদ করার আগে উনি হচ্ছে পাকিস্তানে কয়েকবার গেছেন, ইন্তেজার কোথায় বসবাস করতেন সেই জায়গায় গেছেন। তার কালচার যেহেতু, লেখিকা অনুবাদক যিনি ছিলেন, অনুবাদিকা ইংরেজিতে যিনি অনুবাদ করছেন, তার বাড়ি যেহেতু হচ্ছে ইউরোপে, তিনি হচ্ছে এশিয়ার কালচার ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়ার জন্য তিনি এখানে পাকিস্তানে আসছেন, এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট গুলো বোঝার চেষ্টা করেছেন। ভাষাটা শুধু জানা ছিল ওনার, কিন্তু সব ব্যাকগ্রাউন্ড না জানলে অনুবাদটা ভালো হয় না। উনি সব জেনে অনুবাদ করেছেন, চমৎকার অনুবাদ হয়েছে, সেটা ম্যান বুকার শর্ট লিস্টেড হয়েছে। তো এই কষ্টটুকু তো সবার পক্ষে করা সম্ভব না, সবাই করে না। আরেকটা বড় সমস্যা বাংলাদেশ হচ্ছে, আপনি বই প্রকাশ করবেন, সেই বইয়ের বিক্রি, পাঠক কম, প্রকাশক হচ্ছে আপনাকে যথাযথ টাকা সম্মানই দিতে পারবে না, সেগুলো কারণে হচ্ছে সেই পরিশ্রম করা যায় না। সব মিলিয়ে অনুবাদের ভালো অনুবাদক তৈরি হয় না সামনে। জি। আচ্ছা, আমরা এবারে যাব সাজ্জাদ হোসেন ভাইয়ার কাছে। ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাব বাড়ার কারণে এই যে বই পড়া অভ্যাসটি তরুণ সমাজের প্রতি কিরূপ প্রভাব ফেলছে? এটা কি অ্যালার্মিং নাকি আহ আপনার কি মতামত আমাদেরকে জানাবেন। দুঃখিত, প্রশ্নটা আরেকবার করবেন। আচ্ছা, আমি প্রশ্নটি আবার করছি। এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে প্রাদুর্ভাব, এটা তরুণ সমাজের বই পড়ার প্রতি যে একটা প্রভাব ফেলছে, এটা কি অ্যালার্মিং নাকি আপনার কি মতামত এই বিষয়ে? আহ এখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে দুই ধরনের কথাই আলোচনা হতে পারে। আমি যদি পজিটিভ পজিটিভ সাইড নিয়ে আলোচনা করি সেটা হতে পারে, আবার নেতিবাচক দিক 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 থেকে যদি কথা বলি বা তুলে ধরি, সেই ব্যাপারটিও আসলে বিশ্লেষণ করা সম্ভব। বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক একটা সব থেকে বড় প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। এবং গত 2 বছর আগে সম্ভবত আমি একটা পরিসংখ্যান দেখেছিলাম, ঢাকাতে পৃথিবীর মধ্যে ছোট শহর হিসাবে
সব থেকে বেশি ফেসবুক ইউজার, শুধুমাত্র ঢাকা শহরে, পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে। তো এটা একটা খুব বড় সংখ্যা, মনে হয় যে খুব বড় পরিসংখ্যান। তো সেদিক থেকে যদি আমি আলোচনা করি পজিটিভ সাইড গুলো, ফেসবুক কিন্তু পড়াশোনার একটা অন্যতম মাধ্যম হতে পারে। আজকে আজকে আমাদের বই যাদের প্রকাশ হচ্ছে বা হয়েছে বা সামনে হবে, আমরা দুঃখিত, আমরা কিন্তু এটি জানতে পারি খুব সহজেই এই ফেসবুকের মাধ্যমে। তো আমরা যদি সেই প্রোমো ভিডিও বা ছবি, যদি প্রচ্ছদের বিশ্লেষণ বা আমাদের বই সম্পর্কে কথা বলি ফেসবুকে, নিশ্চয়ই এটা কিন্তু ইতিবাচক দিক থেকেই ধরা যায়। এবং এই স্টেটাস বলেন কিংবা বইয়ের রিভিউ বলেন, ছবি বলেন বা প্রোমো কিছু কিছু কন্টেন্ট বলেন, সেগুলো আপলোড করার মাধ্যমে কিন্তু বইয়ের প্রচার হচ্ছে এবং পাঠক আকৃষ্ট হচ্ছে। তো এটা একটা ইতিবাচক দিক। আরো বেশ কিছু গ্রুপ এবং পেজ রয়েছে বই সম্পর্কিত। সেখানে আমরা বিভিন্ন পিডিএফ পড়তে পারি, সেখানে বুক রিভিউ সম্পর্কে আলোচনা হয়, সেখানে বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, প্রতিনিয়ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী পর্ব হচ্ছে। এটা নিশ্চয়ই একটা ইতিবাচক সাইন আমার কাছে মনে হচ্ছে। আবার যদি আলোচনা করি, বিভিন্ন রাইটারের কিন্তু ব্যক্তিগত পেজ রয়েছে, যদিও আমার এখন নাই। তো এই পেজ থেকে কিন্তু আহ, প্রতিনিয়ত আপডেট করছে পাঠককে যে সামনে আমার এই পাণ্ডুলিপি হয়তো বা প্রকাশ হবে, এই পাণ্ডুলিপি বা এই বই প্রকাশিত হয়েছে। এই সবকিছু কিন্তু ইতিবাচক সাইন। আর যদি বলি নেতিবাচক দিকগুলো, আমাদের মাঝে অনেকেই আছে, অনেকেই যারা কিনা এইসব কন্টেন্ট গুলোকে স্কিপ করছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ইন্টারটেইন এন্টারটেইনিং যেসব কন্টেন্টস গুলো, উপাদানগুলো, ওগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা আজকাল অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে, সেলফি তুলে ক্যামেরা ছবি আপলোড দিচ্ছি, স্ট্যাটাস দিচ্ছি। আমি এগুলোকে খারাপ দিক দিকে তুলে ধরছি না, কিন্তু এসবের বাইরেও আমরা কিন্তু বই সম্পর্কে আলোচনা করতে পারি। আহ বই পড়াতে কিন্তু উদ্বুদ্ধ করতে পারি। তো সেদিক থেকে আলোচনা করলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপর টুইটার, এসবের ইতিবাচক নেতিবাচক দুটোই তুলে ধরা যায়। শাম্মী আক্তার। আচ্ছা। তো আচ্ছা, আমরা জানি যে বর্তমান সময়ে ছোট গল্পের প্রতি দর্শক বলেন বা হচ্ছে যারা পাঠক আছে তাদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে। তো এই বিভিন্ন সোর্স থেকে তারা ছোট গল্প পড়ে থাকছে। তো আপনার কি মনে হয় যে এই জনপ্রিয়তা আরো বেড়ে ওঠার জন্য কি করণীয় আছে? আহ ছোট গল্প গ্রন্থ কিন্তু বেশ একটা ধরা যায় যে উম, খুব প্রাচীন যে কন্টেন্ট তাও না। আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে খুব ভালোভাবে, রবীন্দ্রনাথের সময় থেকে জানতে পারি যে ছোট গল্প গ্রন্থ মানে একটা যে পপুলারিটি, সেই সেই থেকে আসে। এছাড়াও বড় বড় রাইটাররা আছেন। আমরা যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, আমরা যদি বঙ্কিমের কথা আলোচনা করি, আমরা যদি আহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রচনা সমগ্র সম্পর্কে আলোচনা করতে পারি, তাদের যে প্লট গুলো, গল্পগুলো, সেগুলো অবশ্যই অভূতপূর্ব। এবং আমার কাছে মনে হচ্ছে যে ছোট গল্প প্রত্যেকটা পাঠকের কাছে একটা প্রাণের সঞ্চার করে, নতুন করে। কেননা গল্প যেহেতু প্রত্যেকটার একটা প্লট রয়েছে, একটা আলাদা আলাদা কাহিনী দিয়ে কিন্তু গঠিত হয়। তো সেই প্লট গুলো যখন সুন্দর একটা আহ কাহিনীর সারসংক্ষেপ পায়, খুব সুন্দরভাবে লেখকের লেখনীর দ্বারা ফুটে তোলে, তখন কিন্তু সেটি পাঠক পড়ে বেশ তৃপ্তি বোধ করে এবং পাঠকের মনে যে একটা বড় ছাপ গেঁথে যেতে পারে, সেটি এই ছোট গল্পের দ্বারাই। তো আমি মনে করি যে আহ ছোট গল্পের একটা বড় ইতিহাস রয়েছে। ছোট গল্প সেই সুদীর্ঘ সময় ধরে চর্চা করে আসছে এবং বর্তমানে অনেক লেখকই আছেন, তারা ছোট গল্প গ্রন্থ লিখছেন, পাণ্ডুলিপি তৈরি করছেন। আর আমার কাছে মনে হচ্ছে যে আমার আমার বই থেকে যদি আমি আলোচনা করি, শরীরী অশরীরী বেদনা, আহ এটার এটাই আমার প্রথম গল্প গ্রন্থ। আম, তো এই গল্প গ্রন্থের মাধ্যমেই বুঝতে পারছি যে ছোট গল্প গ্রন্থের ছোট গল্প পড়বার পাঠক কিন্তু এখনো রয়েছে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে।
তো ভাইয়া আপনার বই যদি আমরা নিতে চাই তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন, মানে কিভাবে আমরা এটা সংগ্রহ করতে পারি? হ্যাঁ, আমার বই বর্তমানে বইমেলায় চমন প্রকাশে 270 নম্বর স্টলে রয়েছে, এবং বেশিরভাগ বই আসলে আমি নিজ হাতেই পৌঁছে দিয়েছি। এইখানে একটা ব্যাপার থাকে, আমরা জানি যারা লেখকরা আছেন তারা এই বিষয়টা নিশ্চয়ই অবহিত। পাঠক এবং লেখকের একটা সম্পর্ক তৈরি হয়, একটা ডিল তৈরি হয় আসলে প্রথম দিকে, যে সে বইটাকে কিভাবে পাঠকের কাছে পৌঁছে যাবে, কোন কোন ডিলে আসলে পাঠকের কাছে পৌঁছে যাবে, সেটা কি আহ, লেখকের দ্বারা বিক্রি হবে, নাকি বা প্রকাশনী স্টল দিয়ে বিক্রি হবে। তো সেক্ষেত্রে বলতে পারি যে এক 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 একজন লেখকের আহ, যে ডিলটা, যে চুক্তিটা এক এক রকম হয়ে থাকে। আমার ক্ষেত্রে হয়েছে আমার বেশিরভাগ বই আমি আমার হাতে পেয়েছি। তো যদি আমার বই যদি আমি আমার হাত থেকে সেল করতে পারি, পাঠকের হাতে পৌঁছে দিতে পারি, এটা আমার জন্য ভালো হবে। আমরা জানি প্রথম লেখকের বই আসলে সন্তান সুলভ, যদিও প্রত্যেকটা বই আসলে বা লেখকের কাছে এক একটা আহ সন্তান, তারপরেও প্রথম বইটা যে আদর স্নেহ মমতায় আহ সজ্জিত করা হয়, নিঃসন্দেহে একটা পাঠক লেখকের জন্য কলিজা স্বরূপ বলা যেতে পারে। তো আমি অবশ্যই চাইবো যে আমার বইটা যেটা আছে সেটা স্টল থেকে না নিয়ে আমার হাত থেকে পাঠকের কাছে চলে যাক। এবং আমি অলরেডি বেশিরভাগ বই পাঠিয়ে দিয়েছি, পাঠকের হাতে পৌঁছে যাচ্ছে, এবং আর কিছু রয়েছে। আশা করি আম, খুব শীঘ্রই এগুলো পাঠকের হাতে পৌঁছে দিতে পারবো, সবাই যদি এভাবেই সমর্থন করতে থাকে এবং ভবিষ্যতে থাকে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি খায়রুজ্জামান খান সানি ভাইয়ের কাছে। ভাইয়া, জি আপু। আম, আমরা আপনার বই সম্পর্কে শুনেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনার বই সম্পর্কে যে তথ্যগুলো আমরা শুনলাম, পরবর্তীতে আপনার লেখনী আমরা পাবো কিনা, বা কোনো ইচ্ছা আছে কিনা যে উপন্যাস থেকে অন্য কোনো ধারায় আপনি যেতে চান, কবিতা, গল্পগ্রন্থ, এমন কিছু? আচ্ছা, আমি প্রথম থেকে কবিতা লিখি, কবিতার পাণ্ডুলিপিও আমার তৈরি করা ছিল, যদিও আমি কবিতার বই বের করিনি। কবিতার এরপরে উপন্যাসটা বের করা। এখন আরো 4টা উপন্যাস কন্টিনিউ করতেছি, যদিও শেষ করিনি একটাও, কিন্তু কয়েকটা বেশি সাড়া পেয়েছি, আমি কিছু কিছু পোস্ট দিয়েছি। এর পরবর্তীতে আগামী বইমেলায় 2টার মতো বই বের করার ইচ্ছা আছে, এর বেশি নেই আপাতত। আচ্ছা, আপনার বই পেতে হলে আমরা কিভাবে পেতে পারি, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিতেন। আচ্ছা, বই এটা পেন্ডুলাম প্রকাশনীর 448 নম্বর স্টলে বইটি পাবেন, অথবা আমার থেকে সংগ্রহ যারা করেছে বা করতেছে তাদেরও আমি নিজ থেকে দিচ্ছি। যদিও এখন আমার কাছে কোনো বই নেই, আমার বই এখনো যা দিয়েছিল সবই শেষ। এখন বই কবে দিবে তারপরে আমি দিতে পারবো। এই জন্য আপাতত যদি নিতে চান তাহলে বইমেলা থেকে নিতে হবে। আর রকমারির গুলা এখনো শেষ হয়নি, ওইটা প্রি অর্ডারে রেখে দিছে, দেরি হবে কিছুদিন। আচ্ছা, ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে যদিও কম পরিচিত, এরপরে যতটুকু সাড়া পাচ্ছি, এখন কিছু কিছু রিভিউ পাচ্ছি বইয়ের, তো সেটা থেকে অনুভূতি এমন হচ্ছে আমি আর একটু লিখতে চাই। মানুষ এমনও রিভিউ দিয়েছে আমার বইটা শেষ না হলেও পারতো, আরো কয়েক পেজ মোটা বই হইলে হতো, তারা পড়তে ছিল, হারিয়ে যাচ্ছিল গল্পের ভিতরে এইভাবে। তো সেখান থেকে এতটুকু ইচ্ছা তো জাগে যে আমি আরো লিখি, যেহেতু সে চাচ্ছে, আমার পাঠক একজন হলেও তো হয়েছে। তো সেইখান থেকে যদি লিখতে চাই, একজনের জন্য লিখি, কেউ তো বঞ্চিত যাতে না হোক। যদি একজনও পাঠক না থাকে আমি তারপরেও লিখবো, কিন্তু প্রকাশ করব কম। আর একজন পাঠক হলেও আমি লিখতে থাকবো, এইটাই ইচ্ছা। আর পাঠক যতটা আগ্রহ দেখাবে ততটা লেখার আগ্রহ আমার বাড়বে, এইটাই আমি মনে করি। এখন আমি লিখতেছি, কেউ পড়লো না, লেখা তো আমার বৃথা যাইতে পারে।
তো কিন্তু লিখবো এইটা বাদ দিব না, লেখা কখনো বাদ দিব না, কিন্তু আমি লিখবো নিজের জন্য। অন্যরা কিভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে লেখাটা সামনের দিকে আগাবে। আর পাঠক যতটা আগ্রহ দেখাচ্ছে ভবিষ্যতে আরো দেখাবে। যাদের কাছে বই চলে গিয়েছে, যতটা রিভিউ পেয়েছি, এইটা মনে হয় একজন লেখকের জন্য সব থেকে বড় প্রাপ্তি। আমি যতটা হ্যাঁ, পেয়েছি অবশ্যই। সেটা অনেক। হ্যাঁ, এটা একটা বড় প্রাপ্তি আপনার জন্য। আর অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া। আচ্ছা, এবারে আমরা যাব ফুয়াদ ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার অভিজ্ঞতা থেকে তরুণ লেখকদের জন্য কিছু কথা বলে যান। আমার বই যখন প্রথম বের হয় তখন আমি বিশেষভাবে এক্সাইটেড ছিলাম, এটা সবাই থাকে, কিন্তু আস্তে আস্তে সেই এক্সাইটমেন্টটা একটু কমবে। কিন্তু ওরা দুজনেই হচ্ছে প্রথম বই বের হয়ে গেছে, ওরাও ভালো বলতে পারবে এই ব্যাপারে। এখন নতুন কেউ বই যদি করতে চান, এখন প্রকাশক আছে অনেক বাংলাদেশে বই করার মতো। ভালো কন্টেন্ট থাকলে, অর্থাৎ লেখার মানটা যদি ভালো হয়, প্রকাশককে পাণ্ডুলিপি দেয়া হয়, আমার ধারণা কোনো প্রকাশক সেই পাণ্ডুলিপি ফিরায় দেয় না। ভালো প্রকাশকের কাছে যেতে হবে সেজন্য। তো আমাদের অনেকে, যেটা আমার দেখা আছে আর কি, বিশ্ববিদ্যালয়ে আমার থাকা অবস্থায় অনেকে আসতেন যে কিভাবে বই প্রকাশ করা যায়, ভাই আপনার তো বই বের হয়েছে, আমার বইটা করে দেন, এরকম ভাবে অনেকেই অনেক ভাবে আসে। তো আমার প্রথম পরামর্শ থাকে, যদি লেখার মানটা ভালো না হয়, প্রথম বই যদি আপনি করে ফেলেন, তাড়াহুড়ো করে একটু আগে করে ফেলেন, তাহলে একটা সময় গিয়ে খুবই পস্তাবেন। এবং এমনকি যদি আপনার লেখার উন্নতি ঘটে একটা সময়, তখন আপনি হচ্ছে আপনার সেই বইটা মানুষের সামনে দেখাতে লজ্জাবোধ করবেন। ঠিক আছে, এর কারণ হচ্ছে বইয়ের যথাযথ মান যদি ঠিক না থাকে, পরে আপনাকে, যেটা সাহিত্য গোষ্ঠী আছে, সব জায়গারই তো একটা গোষ্ঠী থাকে, সাহিত্যেরও একটা গোষ্ঠী আছে, সেই সমাজ আছে, সেখানে গেলে আপনি সমালোচিত হবেন তীক্ষ্ণ ভাবে। সেজন্য আমার পরামর্শ থাকবে, আপনি লিখতে থাকেন, আপনি লিটল ম্যাগ গুলোতে লেখেন, সাহিত্যের যে ছোট সাময়িকী গুলো বের হয়, বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকেই লিটল ম্যাগ বের হয়। লিটল ম্যাগ মানে ছোট কাগজ বের হয়ে থাকে। আমার একটা সময়, অনেক দীর্ঘ সময় কেটেছে যে আমরা হচ্ছে বন্ধু বান্ধবরা লিটল ম্যাগ করেছি, আড্ডা দিয়েছি, প্রচুর তর্ক বিতর্ক করেছি, এক একটা বিষয়ে পড়তাম। আমি যদি আজকে একটা বিষয়, একটা গল্প ভালো পড়লাম, সেই গল্পটা আমি অন্যদের কাছে বলতাম যে এইরকম একটা লেখককে আমি আবিষ্কার করলাম। ঠিক আছে, আমরা যারা সাহিত্যের ছাত্র না, এরা অনেকেই হচ্ছে অনেক লেখকের নাম আমরা যেহেতু পাঠ্য তালিকাভুক্ত না, জানবো না, পড়ে পড়ে জানতে হবে, আবিষ্কার করতে হবে। আমি প্রথম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, আমার যেহেতু বাংলা সাবজেক্ট না, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে পাইলাম আমি হচ্ছে পুরনো বইয়ের দোকানে বই ঘাটতে গিয়ে একটা বই পাইলাম যে নিয়মের রাজত্ব, প্রবন্ধটা দাঁড়ায় দাঁড়ায় পড়লাম, লেখকের নাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এত দারুণ লেখা। ঠিক আছে, সেই খুঁজে তারপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রবন্ধ সমগ্র আমি কিনলাম। তো এই যে একটা ধারাবাহিকতা, এভাবে পড়াশোনা করে দীর্ঘ সময় সেটা আরেকজনের কাছে শেয়ার করতে হবে, নিজের লেখাগুলোকে কাটছাট করতে হবে, নির্দয় ভাবে সমালোচনাগুলো শুনতে হবে, বন্ধু বান্ধবের কাছ থেকে নির্দয় সমালোচনা প্রত্যাশা করতে হবে, সমালোচনা করলে সেটাকে মনোযোগ দিতে হবে। পড়াশোনা এবং লেখালেখি, প্রচুর লেখালেখি করা ছাড়া আসলে উপায় নাই এই জগতে টিকতে হলে। এটাও একটা বিশাল জায়গা, বিশাল প্রতিযোগিতার জায়গা, এখানে টিকা যায় না। একটা সময় এসে আপনি দেখবেন যে আপনাকে কেউ বুঝতেছে না, তো তখন খারাপ লাগবে। এই জন্য আগে থেকে ভালোভাবে প্রস্তুত হয়ে ময়দানে নামা ভালো। সেজন্য আমার পরামর্শ থাকবে, তাড়াহুড়ো করতে নাই, বই প্রকাশ করার জন্য অন্তত তাড়াহুড়া করতে নাই। এই বইটা প্রকাশ হয়ে যাওয়ার পর, ছাপা হয়ে যাওয়ার পর আপনি অক্ষরগুলোকে মুছে দিতে পারবেন না। ঠিক আছে, এটা অমুছনীয় কাগজ। একটা সময় যখন প্রাচীনকালে কাগজ আবিষ্কার হয় নাই, তখন হচ্ছে মাটির স্লেটে মানুষ লিখতো, মাটির বোর্ডে মানুষ লিখতো, লিখে মুছে দেওয়া যেত, সেটা একটা যুগ ছিল। কিন্তু এখন এমন একটা সময় যে কাগজ আবিষ্কার হয়েছে, এখন বিজ্ঞানের আবিষ্কার, এই কাগজ হচ্ছে আপনি মুছে ফেলতে পারবেন না। আপনারই মানে সাহিত্য গোষ্ঠী বললাম, সেই সাহিত্য গোষ্ঠী থাকে, আপনি একটা গল্প লিখছেন, উপন্যাসের বই করছেন, সেই বইটা আলোচনায় আসবে, আপনি যদি বড় হয়ে যান সেটা আলোচনায় আসবে। ঠিক আছে, আলোচনায় আসবে, তখন আপনার দুর্বলতম জায়গাগুলো বের করে সমালোচকরা তীক্ষ্ণভাবে আক্রমণ করবে। সেজন্য একটা প্রস্তুতি নিয়ে আসেন। আগেই তাড়াহুড়ো করে যদি আপনার লেখার মান ভালো না হয়, আপনি একজন প্রকাশকের কাছে যাবেন, প্রকাশক বলবে হ্যাঁ 15,000 টাকা দাও, 20,000 টাকা দাও, তোমার বইটা আমি করে দিচ্ছি, তুমি 200 কপি বই বিক্রি করবা নিজে, আর 15,000 টাকা আমাকে দিবা, এরকম ভাবে চুক্তি করবে। এগুলো খুবই অপমানজনক, খুবই লজ্জাজনক।
এই কাজ করা যাবে না। আমি চাই না ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন আমার ছোট ভাই, বড় ভাই, বন্ধু কেউ প্রকাশককে টাকা দিয়ে বই প্রকাশ করুক, এটা আমি কখনো চাই না। প্রকাশক আমার প্রোডাক্ট বিক্রি করবে, আমাকে টাকা দিবে। আমি লেখক আমার কন্টেন্ট বিক্রি করবে, প্রকাশক বিক্রি করে ভাত খাবে, তার প্রফেশন ওইটা। তাকে আমি আবার টাকা দিতে যাব কেন? সে আমাকে টাকা দিবে। ঠিক আছে, আমি আমার কোনো বই কোন প্রকাশককে দেই নাই, টাকা নেই নাই, এরকম না। খুব নির্দয় ভাবে আমার যদি 100 টাকাও ইনকাম হয়, আমাকে 100 টাকা দিতে হবে আপনার। ঠিক আছে, কারণ আমি বইটা পরিশ্রম করে লিখছি, আমার খাটুনি গেছে, এটা সম্মানজনক ব্যাপার। আমার 100 টাকা, হ্যাঁ 100 টাকায় আপনাকে দিতে হবে, বছর শেষে আমাকে গুনে আমাকে টাকা দিতে হবে। তাহলে আমি আমার প্রকাশকের কাছে আমি টাকা নিচ্ছি কোনো ছাড়ে। তো এটা যদি আপনি টাকা নিতে হয়, তাহলে আপনার লেখার নিজের মানটা ভালো হতে হবে। আপনি এমনি প্রকাশকের কাছে গেলে প্রকাশক যখন দেখবে দুর্বল, তখন সে ফিরাই দিবে না। যদি টাকা পায় তাহলে বলবে যে হ্যাঁ দিচ্ছি, করে দিচ্ছি, কিন্তু হচ্ছে তোমাকে 200 কপি বই বিক্রি করতে হবে, আর আমাকে হচ্ছে 20,000 টাকা দিতে হবে। ও মূলত 200 কপি বইয়ে ছাপায় সবগুলো আপনার ঘরে গোছাবে, মাঝখানে 20,000 টাকা ওই দিকে নিয়ে নেবে। ঠিক আছে, বই মেলা থেকে যদি বিক্রি করতে পারে সেটাও তার, আপনাকে 1 টাকাও দেবে না। সেই জন্য বই, আমার পরামর্শ থাকবে খুব দ্রুত বই প্রকাশ করতে না যাওয়া, একটা সময় নেওয়া, এর আগে নিজের চর্চা করা, পড়াশোনা করা, করে তারপরে হচ্ছে বই প্রকাশে আসা। এটা হচ্ছে আমার নতুন প্রকাশক, মানে নতুন যারা লিখতে আসছেন বা বই প্রকাশ করবেন মনে স্থির করছেন, তাদের জন্য পরামর্শ। আর অবশ্যই ইসলাম বিশ্ববিদ্যালয়ে কোনো জুনিয়র যদি বই প্রকাশ করতে চান, পরামর্শের জন্য তো অবশ্যই আমরা আছি, আমাদের কাছে আসলে পাবেন, নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে আপনার বই পেতে মানে কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে পেতে পারি এক কথায়? না, বই হচ্ছে পাওয়া খুব সহজ এখন। বই মেলা চলছে, কিভাবে চলছে দেশের পরিস্থিতি, করোনা কোভিড-19 এর কারণে সবাই আমরা জানি। তো এই অবস্থায় আসলে বই মেলায় যাওয়াটা অসম্ভব। বই মেলায় না যাওয়াই বরং ভালো, সম্ভব হলেও না যাওয়া ভালো। আমার পরামর্শ থাকবে যে বই মেলায় যায়েন না। আপনারা ঘরে বসে এখন বই পাচ্ছেন খুব সহজে। যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে ফেসবুকে ঐতিহ্য প্রকাশনের পেজ আছে, পেজে আপনি নোট দিবেন যে আমার হচ্ছে সালেহ ফুয়াদের বই লাগে, বললে ওরা হচ্ছে দিনের ভিতরে দিয়ে দেয়। আমি এমনও হচ্ছে অর্ডার দিয়েছি বই, বা কেউ অর্ডার দিয়েছে আমাকে পরে জানাইছে ভাই আপনার বই তো 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে পেয়ে গেছি। অর্ডার দেওয়ার পরে খুব ভালো সার্ভিস দেয় ওরা, তাদের কাছে পেয়ে যেতে পারেন। অথবা রকমারি তো আছে, বিশাল জায়গা। রকমারি ছাড়াও অন্যান্য যে অনলাইন বুকশপ গুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এখন কোন বইটা অর্ডার দিবেন, সেটা কিভাবে পাবেন, এটার সহজ উপায় হচ্ছে গুগলে গিয়ে সালেহ ফুয়াদ লিখে সার্চ দিলেই আমার সবগুলো বই ক্যাপশন সহ সবগুলো চলে আসবে, এভরিথিং, রিভিউ টিভিউ সহ চলে আসবে। গুগলে সালেহ ফুয়াদ লিখে সার্চ দিলেই অনলাইনের বই মার্কেট গুলো সব চলে আসবে, সেখান থেকে বই কিনে নেবেন। এটা এখন সবচেয়ে ভালো, ঘর থেকে বের না হওয়া। আর দর্শকদের আমি খুবই ধন্যবাদ দিতে চাই আন্তরিকভাবে। আমি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ লাইভ শুরু করার সময় কিছু সময় পরে দর্শকের সংখ্যা বাড়ছে। সেই যে সংখ্যায় দর্শক ছিলেন, আমাদেরকে শুনছিলেন, তারা সবাই এখনো আছেন, কেউ চলে যান নাই বিরক্ত হয়ে, কেউ চলে যান নাই। আমরা তো গল্প করতেছিলাম বোরিং, তো ওনারা হচ্ছে কেউ যান নাই, সবাই এখনো শুনতেছেন মনোযোগ দিয়ে। এই জন্য তাদেরকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি বাংলা ডিপার্টমেন্টের বাকিবিল্লাহ বিকুল স্যার হচ্ছে আছেন এবং মন্তব্য করছেন। স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ থাকলো এবং কৃতজ্ঞতা। আরো অনেকেই আমার বই ব্যাপারে কথাবার্তা বলেছেন। বাকিবিল্লাহ বিকুল, আব্দুল্লাহ বাকি, সে হচ্ছে বলছে যে মিছিলের রাজনীতি খুব ভালো লাগছে, উপন্যাসের মতো গড়গড় করে ফেলছে, তাকেও ধন্যবাদ। আরো অনেকেই আমাদের সবার ব্যাপারেই, সানি, সাজ্জাদ, সবার ব্যাপারে বলেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য। আর উপস্থাপক হিসাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আয়োজকদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদের তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আগামীর পথ চলা অনেক সুন্দর হোক, বাংলা সাহিত্য আপনাদের হাত ধরে এগিয়ে যাক অনেক দূর পর্যন্ত, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, বই পড়ার অভ্যাসটা নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করুন। বই পড়ার অভ্যাস এটা একটি সুন্দর অভ্যাসের মধ্যেই পড়ে, কারণ বই হচ্ছে প্রকৃত বন্ধু। বই থেকে জ্ঞান অর্জন করুন, নিজে পড়ুন, অন্যকে পড়ার জন্য উৎসাহিত করুন, প্রিয়জনকে নতুন নতুন বই কিনে উপহার দিন, এবং আমাদের লেখক সমাজ এখানে উপস্থিত আছেন অলরেডি, তাদের বই কিনে সকলকে উপহার দিন, নিজে পড়ুন এবং সমাজকে এবং দেশকে আলোকিত করুন জ্ঞানের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।